ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনার এক হাতে যদি একটা ব্র্যান্ড নিউ আনঅফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা দেই এবং অন্য হাতে একটা ব্র্যান্ড নিউ অফিসিয়াল অনার 600 প্রো ফোন দেই, আপনি হলে কোনটা নিতেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যাই হোক, রিসেন্টলি অনার তাদের 600 সিরিজের 3টা ফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। একটা হচ্ছে অনার 600 লাইট, আর একটা হচ্ছে 600 এবং আরেকটি হচ্ছে 600 প্রো। এর মধ্যে 600 প্রো ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ টাকা। অবশ্যই এটা অফিসিয়াল প্রাইস। এখন আমার কথা হলো, 1 লক্ষ টাকায় এই ফোনটা এমন কি অফার করতেছে যে কারণে আসলে আপনার উচিত 1 লক্ষ টাকা দিয়ে অনারের 600 প্রো ফোনটা নেওয়া। পাশাপাশি এই বাজেটের মধ্যে আসলে কি এই ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে? সেই সাথে 1 লক্ষ টাকায় যেখানে আসলে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার মতো ডিভাইস পাওয়া যাচ্ছে, সেখানে আপনার আসলেই কি অনার 600 প্রো নেওয়া উচিত? আজকের এই ভিডিওটাতে আসলে আপনাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবো। আসলে কেন আপনার 1 লক্ষ টাকা দিয়ে এই ফোনটা কেনা উচিত বা উচিত না, পাশাপাশি এই 1 লক্ষ টাকা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এই মুহূর্তে মার্কেটে কোন কোন ডিভাইসগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনার 600 প্রো কেনা নিয়ে একটা ভালো ডিসিশনে যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটিতে নেটবিদের সাথেই থাকবেন। চলেন এই ফোনটার বেসিক স্পেসিফিকেশন নিয়ে প্রথমে আলোচনা করা যাক। এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটার ডিজাইনটা আইফোন 17 প্রো ম্যাক্সের মতো, শুধুমাত্র হুবহু আইফোন 17 প্রো ম্যাক্স যাতে আসলে না বোঝা যায়, যে কারণে এই ফোনটার টেলিফটো লেন্সটাকে একটু চওড়া বা চ্যাপটা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে এবং স্বাভাবিকভাবে 1 লক্ষ টাকা যখন আপনি স্পেন্ড করবেন, অবশ্যই আপনি ভালো বিল্ড কোয়ালিটি চাইবেন। এই বিষয়ে আসলে বেশি কথা বলার মতো নাই। পাশাপাশি ডিসপ্লে হিসেবে এই ফোনটাতে 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যেটার কোয়ালিটি খুবই ভালো। পাশাপাশি এটাই কিন্তু 8000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, যে কারণে ডিসপ্লেটা ভালো বলা যায়। পাশাপাশি এর খুবই ন্যারো বেজেল একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, বেজেল নাই বললেই চলে, যে কারণে ডিসপ্লেটা সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। এছাড়া হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটায় স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপসেট ইউজ করা হয়েছে, যেটা আসলে 1 থেকে 1.5 বছরের পুরাতন একটা চিপসেট। এছাড়া আপনার স্টোরেজ হিসেবে এই ফোনটাতে 12 জিবি এবং 16 জিবি র্যামের সুবিধা পাচ্ছে এবং 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজের সুবিধা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড 16-এর সাথে এই ফোনটা আসে, পাশাপাশি ম্যাজিক ওএস তো অবশ্যই আছে। এছাড়া এই ফোনটার মেন যে ফোকাস, সেটা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা সেকশন, এই ফোনটায় 200 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ইউজ করা হয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এবং ব্যাটারি সেকশনে এই ফোনটা 7000 mAh সিলিকন ব্যাটারি অফার করতেছে আপনাকে। পাশাপাশি 80 ওয়াট পর্যন্ত আপনি ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন এবং বক্সের সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এই ফোনের মূল স্পেসিফিকেশন। এখন কথা হলো, 1 লক্ষ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, বা শুধুমাত্র অফিসিয়াল হওয়ার কারণেই কি 1 লক্ষ টাকা দিয়ে এই ফোনটা নেওয়া উচিত কিনা। সো প্রথমে যদি আলোচনা করি এই ফোনটা আপনার কেন কেনা উচিত। এই ফোনটা আপনার তখনই কেনা উচিত যখন আসলে আপনার বাজেট নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে বাজেট ম্যাটার না, তাহলে এই ফোনটা নিতে পারেন। এরপরে আপনি যদি চান যে একটা অফিসিয়াল ডিভাইস কিনবেন, আপনার 1 লক্ষ টাকা বাজেট আছে, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। কারণ 1 লক্ষ টাকায় অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে এটার থেকে ভালো ফোন মার্কেটে এই মুহূর্তে নাই। পাশাপাশি আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর দিকে কোনো ধরনের কোনো ফোকাস না করেন, যে আপনার ব্র্যান্ড ভ্যালুর কোনো দরকার নাই, রিসেল ভ্যালুর কোনো দরকার নাই, আপনি জাস্ট ফোনটা কিনবেন এবং ইউজ করবেন, সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনার জন্য বেটার হতে পারে। এবার আলোচনা করি এই ফোনটা আপনার জন্য কেন কেনা উচিত না। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটা আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে কেন কিনতে হবে। আমরা অনেকেই বুঝি না আনঅফিসিয়াল আর অফিসিয়ালের পার্থক্য কী। অফিসিয়াল ফোনে শুধুমাত্র ওয়ারেন্টি ছাড়া আপনি স্পেশাল কোনো ধরনের কোনো কিছুই পাবেন না। এখন 1 বছরের ওয়ারেন্টির জন্য কি আপনি 20-30 হাজার টাকা এক্সট্রা দিবেন? এবং এই ধরনের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন বা এই ধরনের প্রিমিয়াম ফোনগুলোকে 1 বছরের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হয়, যদি আপনি ফিজিক্যাল কোনো ড্যামেজ করে ফেলেন, ভেঙে ফেলেন, সেক্ষেত্রে তো আপনার ওয়ারেন্টি এমনিই প্রযোজ্য হবে না। তাহলে আপনি কেন 1 লক্ষ টাকা দিয়ে এই ফোনটা কিনতে চাবেন? আবার আপনি যদি আসলে চিন্তা করেন যে না, এই ফোনটা আসলে সরকারি সরকারকে ভ্যাট দিয়ে বাংলাদেশের মার্কেটে বিজনেস করতেছে, সেক্ষেত্রে আপনার কাছে এই ফোনটা আপনি নিতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে তেমন কোনোই পার্থক্য নাই, শুধুমাত্র ওয়ারেন্টি পলিসি ছাড়া। 1 লক্ষ টাকা বাজেটে এই ফোনটা না নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু। অর্থাৎ এই ফোনটা আপনি যদি এখন কিনেন এবং 1 বছর পর বিক্রি করতে চান, তাহলে এর প্রাইস হয়ে যাবে 60,000 টাকার আশেপাশে। অর্থাৎ 50 থেকে 60,000 টাকা আশেপাশে আপনি এটার প্রাইস পাবেন। একই প্রাইসে আপনি যদি একটা আনঅফিসিয়াল S25 আলট্রা ফোন কিনেন, এটাও এখন 1 লক্ষ টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটা আপনি 1 বছর পরেও কিন্তু 80,000 টাকার আশেপাশে অনায়াসে বিক্রি করতে পারবেন বা 70,000 টাকা প্লাস পাবেন, কারণ স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। পাশাপাশি আমরা যদি পারফরমেন্সের দিক থেকে চিন্তা করি, তাহলে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এবং
অনার 600কে পাশাপাশি রাখলে এই দুইটা ফোন কিন্তু একই স্পেসিফিকেশন অফার করতেছে। পাশাপাশি দুইটা ফোনে কিন্তু চিপসেট হিসাবে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো চিপসেট ইউজ করা হয়েছে। এবং ক্যামেরার দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে অনারের ক্যামেরার থেকে S25 আলট্রার ক্যামেরা নিঃসন্দেহে ভালো হবে, কারণ এই ফোনটাই কিন্তু 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা যারা আসলে টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, বিভিন্ন ফোকাল লেন্থ ইউজ করে ছবি তুলতে পছন্দ করেন, তারা কিন্তু S25 আলট্রাতে দারুণ রেজাল্ট পাবেন। পাশাপাশি স্যামসাংয়ের ক্যামেরাগুলোতে একটু ওভার স্যাচুরেটেড ছবি হওয়ার কারণে, একটু কালারফুল ছবি হওয়ার কারণে আপনার কাছে কোনোভাবে অনারের ছবি স্যামসাংয়ের ছবির কাছে ভালো লাগবে না। এছাড়া আপনি যদি মনে করেন এই বাজেটের মধ্যে আপনি একটা ক্যামেরা ফোনই চাচ্ছেন, তাহলে এখানে কিন্তু আরও ভালো ভালো অপশন আপনার জন্য আছে। আপনি কিন্তু 95,000 টাকার আশেপাশে বর্তমানে মার্কেটে X300 প্রোর মতো একটা পাওয়ারফুল ক্যামেরা ডিভাইস পাবেন, যেটা আসলে অন্যান্য যে কোনো ফোনকে বিট করার মতো বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা কিন্তু ভ্যারিফাইড। আপনারা সবাই জানেন যে X300 বা X200 সিরিজের ফোনগুলোর ক্যামেরা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো। পাশাপাশি আপনি যদি এই বাজেটের মধ্যে অনারেরই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির যে সিরিজটা আছে ম্যাজিক সিরিজের কথা কল্পনা করেন, তাহলে এই মুহূর্তে ম্যাজিক 7 প্রোর মতো একটা পাওয়ারফুল ফোন কিন্তু আপনি 1 লক্ষ টাকার আশেপাশে আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পাচ্ছেন। পাশাপাশি আপনি যদি আরও 2-4 হাজার টাকা অ্যাড করেন তাহলে কিন্তু গত বছরের সেরা ক্যামেরা ফোন অপ্পোর X8 আলট্রা, এই ফোনটাও কিন্তু এই প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ গত বছর কিন্তু টপ 3-তে ছিল অপ্পোর এই X8 আলট্রা এই ফোনটার আসলে ক্যামেরা। সো আপনি যদি প্রথমত ব্র্যান্ড ভ্যালুর দিকে চিন্তা করেন তাহলে অনারের ব্র্যান্ড ভ্যালু কখনোই স্যামসাংয়ের মতো হবে না, এবং আপনি যদি পারফরমেন্সের দিকেও চিন্তা করেন সেক্ষেত্রেও কিন্তু স্যামসাং S25 আলট্রা একই প্রাইসে এইখান থেকে এগিয়ে থাকবে। সেই সাথে আপনি যদি ক্যামেরা ফোনের কথাও ভাবেন তাহলে কিন্তু আপনি ভিভোর X300 প্রোর মতো ফোনটা কিন্তু এই প্রাইসের আশেপাশে চাইনিজ ভেরিয়েন্টটা কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে ব্র্যান্ড নিউ হিসাবে পেয়ে যাবেন। এখন তাহলে আপনি এত ভালো ভালো অপশন থাকার পরেও অনারের এই ডিভাইসটা এত প্রাইস দিয়ে কেন কিনবেন? এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি একটা অফিসিয়াল ডিভাইস কিনতে যাচ্ছেন, আমি আগেও বললাম অফিসিয়াল ডিভাইস আর আনঅফিসিয়াল ডিভাইসের খুব বেশি প্র্যাকটিক্যাল পার্থক্য নেই, এবং আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে আপনার কোনোভাবে একটা অফিসিয়াল ফোনের দিকে যাওয়া উচিত না, যেখানে আপনি অনেক ভালো ভালো আনঅফিসিয়াল ফোনের অপশন মার্কেটে এই প্রাইসের আশেপাশে পেয়ে যাচ্ছেন। কারণ এই ফোনের আপনি কিন্তু খুব ভালো রিসেল ভ্যালু পাবেন না, এবং ব্র্যান্ড ভ্যালু কিন্তু খুব বেশি মানুষের কাছে পাবেন না, যতই এটা iPhone 17 Pro Max-এর ইন্সপায়ারেশন হোক বা একটা কপি হোক। সো আমার পার্সোনালি মনে হয় এই ফোনটার প্রাইস আরেকটু কম হলে খুবই ভালো হতো এবং ভ্যালু ফর মানি হতো। আর আপনার বাজেট যখনই লাখ টাকার আশেপাশে হবে আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনি অফিসিয়াল ফোন নেবেন নাকি আনঅফিসিয়াল ফোন নেবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। সো এই ছিল অনার 600 Pro নিয়ে আমার ওপিনিয়ন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং এই ধরনের দারুণ দারুণ সব কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।